ওরে ও নবাবের বেটি, সূর্য কি মাথার ওপর উঠলে তোর রান্না শেষ হবে? বলি, ঘরের কর্তা যে না খেয়ে বসে আছে, সেদিকে খেয়াল আছে? বাপের বাড়ি থেকে শুধু কি শিখে এসেছিস শুনি? মা, এই তো হয়ে এসেছে। চালটা একটু সেদ্ধ হতে দেরি হচ্ছে। আর কিছুক্ষণ ধৈর্য ধরুন মা, আমি এখনই খাবার দিচ্ছি। ধৈর্য? আমার তো সারা জীবনই ধৈর্য ধরে কেটে গেল। এমন অলক্ষী বউ ঘরে এলে কি আর সংসারে শ্রী থাকে? অভাব তো তোর পা দিয়েই এই ঘরে ঢুকেছে। আমার সোনার চাঁদ ছেলেটা দিন রাত খাটছে, আর তুই বসে থেকে সব নষ্ট করছিস। মা, তুমি ওর উপর কেন এভাবে রেগে যাচ্ছ? মালতী তো সেই ভোর থেকে খাটছে। আমাদের মাত্র ছোট এক টুকরো জমি যা চাষ করে খায়, তাতে তো ওর কোনো দোষ নেই। অভাব তো আমাদের কপালে লেখাই আছে অনেক আগের থেকে। তুই তো ওর পক্ষ নিবি, কেন নিবি না? বউয়ের আঁচল ধরা ছেলে হয়েছিস তো। আমি তো তোর পর হয়ে গেছি। নিজের গর্ভধারিণী মাকে শাসন করছিস একটা বাইরের মেয়ের জন্য। মনে রাখিস হরিপদ, এই জমিটুকু ছাড়া তোর আর কিচ্ছু নেই। আর এমন অলক্ষী বউ থাকলে সেই জমিটুকুও কবে হাতছাড়া হয়ে যাবে কেউ জানে না। মা, আমি কাউকে শাসন করছি না। আমি শুধু শান্তিতে দুমুঠো খেয়ে মাঠে যেতে চাই। সারাদিন রোদ বৃষ্টিতে খাটি, মাঠে যাওয়ার সময় যদি এমন ঝগড়া দেখি, তবে কি মনে শান্তি পাই না বলো? আপনি খেয়ে নিন, মায়ের কথা ছেড়ে দিন। উনি বয়স্ক মানুষ, একটু আড্ডু বলতেই পারেন। আপনি দেরি করলে মাঠে কাজ শেষ করতে পারবেন না। দেখ হরিপদ, দেখ কেমন সাধু সাজার চেষ্টা করছে। মনে মনে ঠিকই আমাকে অভিশাপ দিচ্ছে। ওরে মালতী, আমি সব বুঝি। তোর এই বিনয় শুধু লোক দেখানো। এ কি, তোমার শরীর এমন কাঁপছে কেন? বৃষ্টিতে তো একবারই ভিজে গেছো। কাঁপছি জলে ভিজে না মালতী। মাঠে থাকতেই হঠাৎ খুব শীত করতে শুরু করলো। মনে হচ্ছে হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে জ্বর আসছে। আমাকে একটু বিছানা করে দাও, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কিরে হরি, তোর আবার জ্বর এলো কিভাবে? মালতী, ওরে ও মহারানী, বসে না থেকে হরির মাথায় জল দে। শুধু বসে বসে স্বামী সোহাগ দেখালে কি জ্বর সারবে? মা, ওনার শরীর যে আগুনের মতো পুড়ছে। একটু হাত দিয়ে দেখুন, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে মনে হয়। কবিরাজ মশাইকে কি একবার খবর দেব? কবিরাজ ডাকার পয়সা তোর বাপ দেবে। ঘরে এক মুঠো চাল নেই, আর উনি এসেছেন কবিরাজ ডাকতে। জলপট্টি দে, সকালেই সব ঠিক হয়ে যাবে। আহারে, জোয়ান ছেলেটা অকালেই চলে গেল। হরিপদ বড় শান্ত আর দয়ালু মানুষ ছিল। এখনই অসহায় অন্তঃসত্ত্বা মেয়েটার কি হবে? সত্যি বউটা পোয়াতি, এমন সময় স্বামীটা মারা গেল। সব দোষ এই বউয়ের। আমি আগেই বলেছিলাম ও অলক্ষী। যেদিন থেকে ওর পা আমার বাড়িতে পড়েছে, সেদিন থেকেই অশুভ ছায়া আমাদের পিছু ছাড়ছে না। তুই তুই আমার জ্যান্ত ছেলে কাকে খেয়ে ফেললি রাক্ষসী। মা, এমন নিষ্ঠুর অপবাদ দেবেন না। আমি তো আমার স্বামীকে হারালাম। আমার পেটের সন্তান তার বাবাকে দেখতে পেল না। এখনো আপনি আমাকে এমন দোষ দিচ্ছেন? তোর মতো অপয়া নারী যেন আর কারো ঘরে না আসে। আমার সোনার চাঁদ ছেলেটাকে তুই যমরাজের হাতে তুলে দিলি। আহালে, প্রাণীটা বোধহয় অনেক দিন কিছু খায়নি। রোদে পুড়ে পিপাসায় আর ক্ষুধায় কেমন ছটফট করছে।
একই করছিস তুই, অসভ্য মেয়ে। ঘরে এক মুঠো চাল নেই, আমি আধপেটা খেয়ে আছি, আর তুই নাকি না নিজের পাতের খাবার ওই নোংরা কুকুরকে দিচ্ছিস? তোর আস্পর্ধা তো কম নয়। মা শান্ত হন। পশুটা খুব ক্ষুধার্ত ছিল, যেভাবে তাকিয়েছিল যে আমি সইতে পারলাম না। আমার ভাগের খাবার থেকেই তো দিয়েছি। আপনার খাবার আছে মা? চুপ কর, আমার মুখে মুখে তর্ক করিস না। এই ঘরে অমঙ্গল তো এমনি এমনি আসেনি। তোর জন্য আজ আমার সোনার সংসার ছারখার হয়েছে। আমি এই আপদটাকে এক্ষুনি বিদে করছি। মা দয়া করুন, ও তো অবলা জীব, ও তো কোনো অপরাধ করেনি। মারবেন না ওকে, আমি এখনই ওকে তাড়িয়ে দিচ্ছি। তুই সর এখান থেকে। অলক্ষী বউয়ের অলক্ষী সব কারবার। এই আপদটাকে মেরে আজ হাড় গুঁড়ো করে দেব। যা, এখান থেকে দূর হ। আবার যদি এই ভিটে পা দিস তবে তোর জান শেষ করে দেব। আর মালতী, তুই শুনে রাখ, আজ থেকে তোর খাবারে আমি টান দেব। কুকুরকে খাবার দেওয়া বুঝিয়ে দেব। যখন নিজে খেতে পারবি না, তখন পশু পাখির খাবার দেওয়া এমনি বন্ধ হয়ে যাবে। যদি নাতি হয় তবে হরিপদর বংশ রক্ষা পাবে, আর যদি মেয়ে হয় তবে তা হবে আমার সংসারের বোঝা। ওরে বাবা গো, এ কি দেখলাম! এ তো মানুষ নয়, এ কোন দানব এলো এই গ্রামে! একই বলছো ধাত্রী? পরিষ্কার করে বলো, ছেলে হয়েছে না মেয়ে? ছেলে মেয়ের কথা ছাড়ুন গিন্নিমা, ঘরে গিয়ে নিজে চোখে দেখে আসুন। ও তো মানুষ নয়, ও যে পশুর বাচ্চা। এ তো ঘোর কলিযুগ। মানুষের গর্ভে কুকুরের মতো দেখতে বাচ্চা। এ নিশ্চয় কোনো মহাপাপের ফল। আমি তো আগেই বলেছিলাম, এই মালতী মেয়েটা সুবিধের নয়। ও নিশ্চয়ই কোনো ডাইনি কিংবা তুকতাক জানে, তা না হলে এমন অলক্ষণে কাণ্ড ঘটে। ওর শাশুড়ি কি তাহলে ঠিকই বলে মালতী অলক্ষণা? গ্রামবাসী, আপনারা সাক্ষী থাকুন। আমি তো জানতামই এই কুলক্ষণা মেয়েটা আমার সোনার সংসার ছারখার করতে এসেছে। আগে আমার ছেলেকে খেলো, আর এখন আমার বংশে কুকুর পয়দা করলো। ও ডাইনি, ও একটা রাক্ষসী। মা দোহাই আপনার, এভাবে বলবেন না। আমি তো কোনো পাপ করিনি। এ আমার সন্তান। এ যেভাবেই আসুক, ও তো আমারই রক্ত। তোর রক্ত মানেই তো অপবিত্র রক্ত। ওরে ডাইনি, তুই কোন শয়তানের উপাসনা করিস যে আজ আমাদের মুখ পোড়ালি? এই বাড়িতে তোর আর ঠাঁই নেই। এই কুকুরের বাচ্চাকে নিয়ে তুই এক্ষুনি বিদে হ। ঠিক বলেছেন গিন্নিমা। এমন অলক্ষণী মা আর ছেলেকে গ্রামে রাখলে গ্রামের অমঙ্গল হবে, ফসল হবে না, মহামারী দেখা দেবে। এদের তাড়িয়ে দেওয়াই মঙ্গল। এই শিশুকে নিয়ে আমি কোথায় যাব মা? আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। এমন বাচ্চা কেন হলো? এখানে তো আমার কোনো হাত নেই মা, দয়া করুন আমার উপর। এক মুহূর্ত দেরি করবি না অলক্ষী। তোর এই পিশাচ সন্তান নিয়ে আমার ভিটে থেকে এক্ষুনি দূর হ। আমার সোনার চাঁদ ছেলেটার চিহ্নটুকুও তুই রাখলি না, তার বদলে এই জানোয়ারকে ঘরে আনলি। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। মা দয়া করুন, সন্ধে নেমে আসছে। এই দুধের শিশুকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? বনের পশু পাখিরাও তো লাটে আশ্রয় পায়। আমাকে গোয়ালঘরের এক কোণে থাকতে দিন। আমি সব কাজ করব, কিন্তু এই অন্ধকার রাতে আমাদের বের করে দেবেন না। তুই অপবিত্র, তুই ডাইনি। গ্রামের মানুষ তোকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি দয়া করে তোকে প্রাণ ভিক্ষা দিয়ে বের করে দিচ্ছি। এটাই তোর ভাগ্য। এত মায়া কান্না দেখিয়ে লাভ নেই।
যে মা কুকুরের জন্ম দেয় তার স্থান লোকালয় হতে পারে না। তুই জঙ্গলে চলে যা, ওখানেই তোর এই সন্তানের সঠিক জায়গা। হ্যাঁ, ঠিক বলেছে। এই অলক্ষণে কুকুরছানা যদি গ্রামে থাকে তবে আমাদের ঘরে রোগবালাই ছড়াবে। তোর যদি তোর স্বামীর প্রতি বিন্দুমাত্র সম্মান থাকে তবে এই গ্রাম ছেড়ে চিরতরে চলে যা। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি আমার উপর অবিচার করেছেন। ঈশ্বর সব দেখছেন। আমার এই সন্তানকে আপনি স্বীকার করলেন না, কিন্তু মনে রাখবেন, মায়ের কাছে সন্তানের চেয়ে বড় আর কিচ্ছু নেই। একদিন হয়তো আপনি আপনার ভুল বুঝতে পারবেন, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। ভয় পাস না বাবা, এই নির্জন বনই এখন আমাদের ঘর। এখানে মানুষ নেই, তাই মানুষের ঘৃণা আর অপমানও নেই। আমি তোকে বুক দিয়ে আগলে রাখব। তুই তো আমারই নারী ছেঁড়া ধন, তুই আমার গোপাল। গোপাল রে, আর কত দূর যাবি? আজ সূর্য খুব তেজ দিচ্ছে, ঝুড়িটা প্রায় ভরে গেছে। এবার চল, কুটিরে ফিরে যাই বাবা। মা, তুমি গাছের নিচে একটু জিরিয়ে নাও, আমি ঝুড়িটা বয়ে নিয়ে যাচ্ছি। তুমি কেন যে এত কষ্ট করো মা? আমি তো এখন বড় হয়েছি, সব কাজ আমিই করতে পারি। তুই তো আমার কলিজার টুকরা রে বাবা। লোকে তোকে পশু বলে ঘৃণা করেছে, কিন্তু আমার কাছে তুই এই জগতের শ্রেষ্ঠ সন্তান। তোর জন্যেই আমি বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। গোপাল, পালা, বাঘ এসেছে বাবা, তুই পালা। তুমি ভয় পেও না মা, আমার উপর ভরসা রাখো। আমি থাকতে তোমার গায়ে আঁচড় কাটার ক্ষমতা কারও নেই। এই বাঘকে আমি মোকাবিলা করছি। দেখেছ মা, বন আমাদের আশ্রয় দিয়েছে, আর এই বনই আমাকে শিখিয়েছে কিভাবে লড়াই করতে হয়। কেউ তোমাকে আঘাত করতে পারবে না, আমি আছি তোমার সাথে। ওরে আমার মানিক, বিধাতা তোকে অদ্ভুত রূপ দিলেও কেন যে এত তেজ আর ভক্তি দিয়েছেন তা তিনিই জানেন। আমার বিশ্বাস, একদিন তুই ঠিক হয়ে যাবি, মানুষের রূপ ধারণ করবি। মা, আমার রূপ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। যতক্ষণ আমি তোমার সেবা করতে পারছি ততক্ষণ আমিই সুখী। গোপাল, দেখ, এই কুকুরটির পিঠের ক্ষতটা অবিকল সেই কুকুরের মতো, যাকে তোর ঠাকুমা একদিন অমানবিকভাবে মেরেছিলেন। 15 বছর হয়ে গেল, তবু এই প্রাণীটি আজও বেঁচে আছে। এ কিভাবে সম্ভব? মা, আমারও মনে হচ্ছে এই প্রাণীটি সাধারণ কোনো পশু নয়। এর চোখের দিকে তাকাও, মনে হচ্ছে ও আমাদের কিছু বলতে চাইছে। ভয় পেও না মালতী, আমি সেই প্রাণী যাকে তুমি একদিন পরম মমতায় অন্ন দিয়েছিলে এবং তোমার শাশুড়ি বিনা কারণে ঘৃণা ও আঘাত করেছিলেন। হে মহাত্মন, কে আপনি? পশুর রূপ ছেড়ে এই দেবতুল্য রূপ কেন ধারণ করলেন? আমি কিছুই বুঝতে পারছি না। হে কন্যা, আমি একজন জাদুকরী ক্ষমতার অধিকারী। আমি প্রকৃতির নিয়ম ও মানুষের কর্মফল পরীক্ষা করার জন্য পশুর রূপ ধরে তোমাদের দ্বারে গিয়েছিলাম। সেদিন তুমি তোমার উদারতা দেখিয়েছিলে, কিন্তু তোমার শাশুড়ি দেখিয়েছিলেন তার অন্তরের কুটিলতা আর নিষ্ঠুরতা। তবে কি আমার এই অদ্ভুত রূপের পেছনে কোনো রহস্য আছে? হ্যাঁ বৎস,
তোমার ঠাকুমা সেদিনের সেই নিষ্ঠুর আঘাতের অভিশাপই তোমার ওপর পড়েছে। আমি সেদিন ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলাম যে তার বংশে এমন এক সন্তানের জন্ম হবে যার রূপ হবে পশুর মতো। তিনি যেন নিজের চোখের সামনে নিজের নিষ্ঠুরতার ফল দেখতে পান। কিন্তু অপরাধ করেছেন আমার শাশুড়ি, আর তার ফল ভোগ করতে হচ্ছে এই নিষ্পাপ সন্তানকে। দীর্ঘ 15 বছর ধরে সমাজ আমাকে ঘৃণা করেছে। আমার শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। আমি সব লাঞ্ছনা সহ্য করেছি, কিন্তু আমার এই নিরপরাধ সন্তান যখন তার নিজের রূপ দেখে দীর্ঘশ্বাস ফেলে, তখন আমার বুকটা ফেটে যায়। অন্যের করা পাপের শাস্তি কেন ও সারা জীবন বয়ে বেড়াবে? আমি তোমাদের অনেক খুঁজেছি, তোমাদের বাড়িতে অনেকবার গিয়েছি, কিন্তু পাইনি। মালতী, তোমার ধৈর্য আর ত্যাগ অতুলনীয়। তুমি অন্যের পাপের বোঝা নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছ। তোমার মাতৃত্বের পরীক্ষা আজ শেষ হয়েছে। এই নির্জন বনেও তুমি যেভাবে এই সন্তানকে সংস্কার আর মমতা দিয়ে বড় করেছ, তা দেখে আমি প্রসন্ন হয়েছি। হে সাধু, আপনি জানেন এই দীর্ঘ 15টি বছর আমি এক মুহূর্তের জন্যেও শান্তি পাইনি। সমাজ আমাকে ডাইনি বলেছে, শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। আমি সব লাঞ্ছনা সহ্য করেছি, কিন্তু আমার এই নিরপরাধ সন্তান যখন তার নিজের রূপ দেখে দীর্ঘশ্বাস ফেলে, তখন আমার বুকটা ফেটে যায়। অন্যের করা পাপের শাস্তি কেন ও সারা জীবন বয়ে বেড়াবে? শান্ত হও মালতী। ক্রোধের বশবর্তী হয়ে আমি যে অভিশাপ দিয়েছিলাম তা ছিল এক কঠিন বিচার, আর তোমাদের সেই সকল কষ্টের অবসান ঘটাতেই আমি এসেছি। তোমাদের সাথে আমার দেখা হয়েছে। আমি তোমার পুত্রকে মানুষ রূপে ফিরিয়ে দেব। আমি জানি না আমার রূপ কেমন হলে সমাজ আমাকে গ্রহণ করবে, কিন্তু আমি শুধু এইটুকুই চাই, যেন আমার মা আর মানুষের অবজ্ঞা না পায়। আমার জন্য মাকে সারা জীবন বনবাসে কাটাতে হচ্ছে। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? হে প্রকৃতি, সাক্ষী থাকো। এই নারীর ত্যাগ আর এই সন্তানের ভক্তির কাছে আজ অভিশাপ পরাজিত হল। গোপাল, তোমার পশুরূপ এখনই বিলীন হোক। তোমার অন্তরের মনুষ্যত্ব তোমার বহিরঙ্গে প্রকাশিত হোক। গোপাল, বাবা আমার, এ কি দেখছি আমি? সৃষ্টিকর্তার অশেষ কৃপা। সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার সন্তানকে মানুষ রূপে ফিরিয়ে দিয়েছেন। মা, আমি কি তবে সত্যিই মানুষ হয়ে গেলাম? আমার মুখ, আমার হাত সব একদম মানুষের মতো। মালতী, তোমার সন্তান এখন কেবল রূপেই মানুষ নয়, সে গুণে এবং শক্তিতেও অনন্য। এবার সময় এসেছে ঘরে ফেরার। যে সমাজ তোমাকে ত্যাগ করেছিল, সেই সমাজই এখন তোমাদের বরণ করে নেবে। তোমার শাশুড়ি তার কর্মফল ভোগ করছেন। যাও, তার শেষ সময়ে তার পাশে দাঁড়াও। এটাই হবে প্রকৃত ক্ষমা। আমি তাহলে এখন যাই। আরে, এ তুমি হরিপদর বউ মালতী না? কিন্তু তোমার সাথে এই ছেলেটিকে? 15 বছর আগে তো তুমি বনবাসে গিয়েছিলে। তোমার সেই অলক্ষণে বাচ্চাটি কি মারা গেছে? মাসি, আর সাথে যে ছেলেটিকে দেখছেন, সে আমার সন্তান গোপাল। বিধাতার কৃপায় সে এখনো স্বাভাবিক হয়ে গেছে। তাই নাকি? বলো কি? এত আশ্চর্য ব্যাপার! তোমার সেই কুকুরমুখ সন্তান এখন এমন সুন্দর যুবক ছেলে হয়ে গেছে। কে কে এলে তোমরা? এই অভাগীর ঘরে তো কেউ আসে না। আমাকে একটু জল দেবে? তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। তোমরা কারা বাছা? তোমাদের দেখে তো ভিনদেশী মনে হচ্ছে না। এই যুবকটিও বাকে?
মা, আমি আপনার সেই অভাগী বউ মালতী, যাকে আপনি 15 বছর আগে ঘর থেকে বের করে দিয়েছিলেন, আর এ আপনার নাতি গোপাল। মালতী, তুই ফিরে এসেছিস? কিন্তু এই কিভাবে সম্ভব? সেই কুকুরমুখ বাচ্চা, মানে সেই অদ্ভুত শিশুটি কোথায়? আর এই রাজপুত্রের মতো যুবকই বা কোত্থেকে এলো? মা, সেসব অনেক কথা। আপনি খুব অসুস্থ, আগে একটু সুস্থ হন, পরে সব বলবো। মা, আপনি কি সেই দিনটির কথা ভুলে গেছেন, যেদিন এক ক্ষুধার্ত কুকুরকে আপনি লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করেছিলেন? সেই কুকুরটি আসলে সাধারণ কোনো প্রাণী ছিল না, তিনি ছিলেন এক জাদুকরী সাধু। আপনার সেই নিষ্ঠুরতার কারণেই তিনি অভিশাপ দিয়েছিলেন। তবে কি গোপালের সেই লুপ আমারই পাপের ফল ছিল? আমি অবলা প্রাণীকে মেরেছিলাম বলেই আমার বংশে এমন রূপের জন্ম হয়েছিল? হ্যাঁ মা, সাধু নিজে সে কথা আমাকে বলেছিলেন, কিন্তু তিনি এও বলেছিলেন যে ক্ষমা আর মাতৃত্বের ত্যাগ সব অভিশাপ মুছে দিতে পারে। দীর্ঘ 15 বছরের বনের কষ্টে আর আমার প্রার্থনায় তার মন গলে গেছে। তিনি তার জাদুদণ্ড দিয়ে গোপালকে এই সুন্দর রূপ দান করেছেন। ওরে মানিক, আমাকে ক্ষমা কর। আমার কুটিল মন আর রাগের কারণে তোকে 15টা বছর পশুর অবয়বে কাটাতে হয়েছে। তোদের উপর আমি যে অবিচার করেছি তার কোনো ক্ষমা নেই। মালতী, তুই মানুষ নস মা, তুই দেবী। যে শাশুড়ি তোকে ঘর ছাড়া করলো, তাকেই তুই জমের দুয়ার থেকে ফিরিয়ে আনলি। তাড়িয়ে দেওয়ার পর থেকে আমি একটা দিনও শান্তিতে থাকতে পারিনি। আমি আমার পাপের শাস্তি পেয়েছি। ধুকে ধুকে মরতে বসেছিলাম, তোরা এসে আমার ঘরটা আবার পূর্ণ করে দিলি। ঠাকুমা, তুমি দুঃখ করো না। মা আমাকে শিখিয়েছেন কারো মনে কষ্ট দিতে নেই। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল করে। আপনিও ভুল করেছিলেন, তবে এখন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই বড় কথা। আমরা কোনো কিছু মনে রাখিনি, আপনি দুঃখ পাবেন না। আজ থেকে তোরাই আমার সব। আমি বুঝতে পেরেছি, মানুষের রূপ দিয়ে তার বিচার হয় না, বিচার হয় তার কর্ম আর গুণ দিয়ে। কাউকে অকারণে কষ্ট দিলে বিধাতা কখনো মঙ্গল করেন না। আজ থেকে আমরা একসাথেই থাকব। আজ রোদটা বেশ চড়া, তবু কাজ থামালে চলবে না। ঠাকুমার মায়ের মুখে খাবার তুলতে হলে আমাকে কাজ করতেই হবে। তোরা দেখেছিস রে, ওই যে গোপাল একাই মাঠে কাজ করছে। সত্যি, ভাগ্য বড় আগের জিনিস। কখন যে সৃষ্টিকর্তা কার ভাগ্যে কি লিখে রাখে কেউ বলতে পারে না। গোপালের বাবার জমিটা আজ 15 বছর যাবৎ পড়ে আছে, কেউ কোনো ফসল ফলাতো না। এত বছর পরে তার সেই ছেলে ফিরে এসে এখন সেখানে কাজ করছে। কাকা, একটু জল দেবেন, তারপর আবার কাজে নামব। আজ বাড়ি থেকে জল আনতে মনে নেই। এই নে বাবা, নে জল খা। তুই একা এত কষ্ট করিস কিভাবে বলতো? আমার ঠাকুমার মা ঘরে না খেয়ে আছে কাকা, আমি কাজ না করলে ওরা খাবে কি করে? আমি ছাড়া ওদের আর কে আছে? তুই আমাদেরকে ক্ষমা করে দিলে বাবা। আমরা গ্রামের মানুষেরা তোদের পাশে দাঁড়াইনি, তোকে আর তোর মাকে গ্রাম ছাড়া করেছি। গোপাল, শোন বাবা, আজ থেকেই মাঠের কাজের ভাগটা আমরা সবাই মিলে করব। তাতে যদি আমাদের একটু পাপ কমে। আপনারা পাশে থাকলে আমার শক্তি আরও বাড়বে কাকা। কই গো বুড়িমা, বাড়িতে আছো? বাইরে এসো, কিছু কথা বলতে চাই। কি কথা বাবা, কি হয়েছে? আমরা সবাই ভুল বুঝেছিলাম গোপালকে নিয়ে, আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করবেন। হ্যাঁ বুড়িমা, আপনার নাতি আমাদের চোখ খুলে দিয়েছে। বুড়িমা, গোপাল এখনো ছোট,
ও মাঠের কাজ এতটা এখনো বোঝে না, তাই আমরা ঠিক করেছি আমরা গ্রামের লোকেরা গোপালকে কাজ শেখাবো, ওর কাজে সাহায্য করব। তাতে করে যদি আমাদের পাপ একটু হলেও কমে, আপনি খুশি তো? খুশি মানে? আজ আমার বুক ভরে গেছে বাবারা। সবচেয়ে বড় পাপ তো আমি করেছিলাম। এখন তোমরা সবাই যদি আমাদের পাশে দাঁড়াও, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? হ্যাঁ, আজ থেকে গোপাল শুধু নিজের পরিবারের না, পুরো গ্রামের ছেলে। এতদিন পরে মানুষ আমাদের আপন করে নিল। আজ আমার খুব আনন্দ হচ্ছে মা। হ্যাঁ মা, সময় লাগে ঠিকই, কিন্তু সত্যের জয় একদিন হয়। বিধাতা যেন আমার নাতির মঙ্গল করেন। তাহলে আজ রাতে খাওয়া দাওয়ার একটা আয়োজন হয়ে যাক, কি বলো ঠাকুমা? সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো। খুব ভালো কথা বলেছ গোপাল। শোনো, সবাই সবার বাড়ি থেকে যে যা পারো তাই নিয়ে আসো। ছোটবেলার মতন আমরা পিকনিক করব। আজ আমরা আনন্দ করব। কারো মনে কষ্ট দিতে নেই, তার ফল কখনো ভালো হয় না। ক্ষমা এবং ধৈর্যই মানুষকে মহৎ করে তোলে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গরিব বাবুর্চিটাকে যেভাবেই হোক খালাস করতে হবে। ব্যাটা আবার নতুন সবজির খিচুড়ি বানিয়ে খুব নাম কামাচ্ছে। রঘু ডাকাতকে দিয়ে ব্যাটাকে এমন শায়েস্তা করব। আরে আরে, এসব তোমরা কি করছো? আরে আমাকে ছেড়ে দাও। ডাকাতের আস্তানায় এসছো, তোমাকে একটু আদর আপ্যায়ন তো করতেই হয়। তোমাকে আটকে তোমার পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমার সম্পত্তি চাইবো, বুঝলে? না। গ্রামের ছিমছাম বাড়ির উঠান, সকালের নরম রোদ। উঠানের এক কোণে আম গাছের নিচে ছোট্ট টিনের চালার নিচে একটা পুরনো চৌকি। চৌকিতে আলী বসে আছেন। এই মাসে কত টাকা খরচ হয়ে গেল বাপরে! তুমি তো হিসেব করতে করতেই অস্থির হয়ে যাও বাবা। এত হিসেব করে কি জীবন চলে? হিসেব করেই তো জীবন চলে রে মা, হিসেব না করলে হবে? আবেদ কাকা তোমার মতো এত হিসেব করে না বাবা। যখন যেটা লাগবে কাকা সেটাই চট করে কিনে ফেলে। তোর আবেদ কাকার তো টাকার অভাব নেই, তাই খরচ কি করে হলো? আরে আর বলো না ভাইজান, এক গরিব ছোট লোক আমার গায়ে খিচুড়ি ফেলে দিয়েছে। কি বললে কাকা? এত বড় সাহস ওই গরিব ছোট লোকটার? আমার কাকার গায়ে খিচুড়ি ফেলে দিয়েছে? আহা, এভাবে বলছিস কেন? লোকটা হয়তো ইচ্ছে করে ফেলেনি। তুমি তো সবসময় এসব গরিব ছোট লোকের সাফাই গাও, ইয়ার নতুন কি? আহা, এভাবে বলছিস কেন? গরিব হলেই যে তাকে খারাপ চোখে দেখতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি চুপ করো, তুমি নিজেই তো গরিব, আর এক গরিবের দোষ তোমার চোখে পড়বে কি করে? বাবা, তুমি কিন্তু ওই খিচুড়িওয়ালার কান টেনে ধরে নিয়ে আসবে। ওকে আমি শায়েস্তা করব। কত বড় সাহস, আমার কাকার গায়ে খিচুড়ি ফেলে দেয়। বাদ দে, তোর বাবা তো ওই খিচুড়িওয়ালার দোষ দেখবে না, সে দেখবে আমার দোষ। না, এত সহজে ওই খিচুড়িওয়ালাকে আমি ছাড়ব না। বাবা, তুমি ওই খিচুড়িওয়ালাকে কালই ধরে নিয়ে আসবে, মনে থাকে যেন। বাদ দে মা, তোর বাবা আমার কষ্ট বুঝবে না। তুই এদিকে আয়, এই যে দেখ তোর কাকা তোর জন্য কি এনেছে আজকে। কি এনেছো কাকা? দেখ, এই যে সোনার হার, একদম খাঁটি সোনা, বুঝলি? তোর বাবার মতো সস্তা দোকানের সস্তা জিনিস না, বুঝলি? এটা পড়লে গায়ের সব মেয়ের চোখ ঠিকরে যাবে। ইস কাকা, এত সুন্দর, কি চমৎকার হার! আমি এর আগে কখনো এমন কিছু তো পাইনি। দেখো বাবা, কাকা কত ভালো, আমার জন্য কত দামি দামি জিনিস নিয়ে আসেন। আর তুমি তো সারাদিন বলো এটা লাগবে না, ওটা লাগবে না, টাকা নেই। আর দেখো, কাকার কাছে সব আছে। আবেদ, শুধু শুধু এত খরচ করার কি দরকার? রিনা তো তোকে এমনিই ভালোবাসে। আরে তুমি এসব বুঝবে না, টাকাই তো জীবনের আসল মজা। অনেক অনেক টাকা ছাড়া মানুষ বাঁচে কি করে? ঠিক, একদম ঠিক। বুঝলি রিনা, তোর বিয়ে আমি এমন একটা ছেলের সাথে দেব যে আমার মতোই ধনী হবে। ধনী না হলে চলবে না, বুঝলি? গরিবের সাথে বিয়ে দিলে কি কোনো সুখ পাবি? ওসব কথা রাখ আবেদ, তুই আগে কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে নে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি।
মা রিনা, তোর জন্য আরো অনেক কিছু এনেছি, আমি গা ধুয়ে এক্ষুনি আসছি। কাকা একদম ঠিক বলেছে, আমি কোনো গরিবকে কখনো বিয়ে করব না। বাবা, তুমি কেন এত গরিব? কাকার মতো বড়লোক কেন হলে না? রিনা, টাকা দিয়ে সব কেনা যায় না মা। যেটা টাকা দিয়ে কেনা যায় না সেটাই আসল। হ্যাঁ, যাদের টাকা নেই তারাই এসব বলে। টাকা থাকলে খাঁটি সব কিছুই পাওয়া যায়। যাই হোক, তুমি তো কালই ওই খিচুড়িওয়ালাকে ধরে নিয়ে আসবে, মনে থাকে যেন। যা হাতে নেওয়া যায়, চোখে দেখা যায়, লোকে সেটারই মূল্য দেয়। মনের মধ্যে অগাধ ভালোবাসা থাকলেও সেটার কোনো মূল্যই কেউ দেয় না। এই খিচুড়ির বাবুর্চিকে কোথায় যে খুঁজে পায়? মেয়েটার এক কথা, বাবুর্চিকে খুঁজে বের করতে হবে। আর কত হাঁটা যায়? ক্ষুধা পিপাসায় আমার শরীর তো আর চলছে না। ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি, যাই ওখানে গিয়ে জিজ্ঞেস করি, দেখি তো তারা খিচুড়ির বাবুর্চিকে চেনে কিনা। আহ, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আরে কাকু, আমি খুবই দুঃখিত। খিচুড়ির পাতিলটা এখানে এভাবে রাখা উচিত হয়নি। আসুন কাকু, শরীর পরিষ্কার করে নিন। মনে তো হচ্ছে এই সেই খিচুড়ির বাবুর্চি। দেখি তো, ছেলেটাকে একটু বাজিয়ে দেখি। খিচুড়ির পাতিল এভাবে কেউ উঠোনের মাঝখানে রাখে? তুমি তো বাপু বড় বোকা। আমার ভুল হয়ে গেছে কাকু। চলো, আমাকে গামছা দাও, শরীরটা মুছে নেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসুন কাকু, আমার সাথে আসুন। কাকু, আমার সাথে বসে চাটা খান। আপনি ক্ষুধার্ত। তুমি কি করে বুঝলে? আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে কাকু। আসুন, বসুন। বাহ, এটা কি রান্না করেছো? গন্ধেই তো পেট ভরে গেল। এটা আমার নিজের হাতে বানানো খিচুড়ি কাকু। চাল, ডাল, মশলা সব মিলিয়ে রেঁধেছি। একটু খেয়ে দেখুন। বাহ, এত সুস্বাদু খিচুড়ি আমি জীবনে খাইনি। তুমি তো দেখছি জাদু জানো। আরে বুড়িমা যে, এসো ভেতরে এসো। তুই এটা কি করছিস? তোর পাতের খিচুড়ি আমার পাতে তুলে দিলি? আমার ক্ষুধা নেই বুড়িমা, তুমি খাও। ভালো কথা বুড়িমা, তোমার হাতের ব্যথাটা কি কমেছে? অনেকটা কম এখন, তবে বেশ ব্যথা পেয়েছিলাম। লোকটা যা জোরে বাড়ি দিয়েছিল। হ্যাঁ, তোমাকে মারছিল দেখেই তো আমি লোকটার গায়ে খিচুড়ি ঢেলে দিয়েছিলাম। খিচুড়ি ঢেলে দিয়েছিলে মানে? আর বলবেন না কাকু, গতকাল বাজারে যা হয়েছিল। এই পাজি বুড়ি, তোর জন্য আমার ঘোড়াগুলো ভয় পেয়েছে। এই ছোকরা, তোর এত সাহস? সাহসে দেখেছ কি? কত বড় স্পর্ধা তোমার বুড়িমার গায়ে হাত তোলো। এখান থেকে জলদি পালাও, তা না হলে তোমাকে কুচি কুচি করে খিচুড়ির সাথে মিশিয়ে দেব। কি বললি? কি বললি তুই? কানে শুনতে পাওনি? আবার বলতে হবে? তোকে আমি ছাড়বো না, বুঝলি? আমি তোকে দেখে নেব। তারপর লোকটা রেগে মেগে চলে গেল। কে জানে কোন ভাগাড়ে থাকে। আমার সাথে আর কোনোদিন দেখা না হলেই আমি খুশি। আচ্ছা, এই তাহলে আবেদের খিচুড়িতে মাখামাখি হবার রহস্য। মানুষ আসলে এমনই, নিজের দোষটা কখনো বলে না। রতন, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার মনটা খাঁটি বোঝাই যাচ্ছে। আমাদের রতন খুব ভালো মানুষ, কিন্তু ছেলেটা খুব দুঃখী। কেন, কি হয়েছে? মা বাবা মরা ছেলেটা এত ভালো খিচুড়ি রান্না করে,
অথচ খিচুড়ি বিক্রি করার জন্য কোনো জায়গা পাচ্ছে না। বাজারে ওর দোকান বসতে দিচ্ছে না। কেন? রতন অনাথ, ওর কেউ নেই, কোনো পরিবার নেই। এমন অভাগা ছেলে বাজারে দোকান দিলে নাকি সবার ব্যবসার ক্ষতি হবে। তাই নাকি? মানুষ এসবও ভাবে? হ্যাঁ, যুগ বদলালে কি হবে, মানুষের চিন্তাভাবনা অনেক ক্ষেত্রেই এখনো পিছিয়ে আছে। আচ্ছা বাবা রতন, তোমার জন্য আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব কাকু? বাবা, তুমি কি পাগল হয়ে গেলে? আমি কিছুতেই ওই গরিব বাবুর্চিটাকে বিয়ে করব না। রতন খুব ভালো ছেলে মা, আর তোকে বিয়ে করলে সে এমনিতেই ধনী হয়ে যাবে। কি করে শুনি? রতনের কোনো পরিবার নেই, তুই তার পরিবার হবে। সে বাজারে দোকান দিতে পারবে। রতনের হাতের খিচুড়ির যা স্বাদ, দেখবি কদিনেই তোদের ভাগ্য বদলে যাবে। আমি কিছুতেই ওই গরিবটাকে বিয়ে করব না। আমি ধনী লোক চাই, কাকার মতো। কাকা এখানে থাকলে তুমি যে কত বকা খেতে। রিনা, তুই রতনকে যদি বিয়ে না করিস, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছো তুমি বাবা? হ্যাঁ, এখন তুই ঠিক কর তুই কি করবি। বাবা, তুমি যে আমার প্রস্তাবে রাজি হবে আমি কখনো ভাবিনি। তোমাকে অনেক ধন্যবাদ। বাবা, আমার জন্য একটা পরিবার পেয়েছি, আমার আর কি চাই? পরিবারের চাইতে দামি তো আর কিছুই হতে পারে না। তুমি যেভাবে পরিবারের মূল্য বোঝো, আশা করি রিনাও একদিন তোমার মতো বুঝতে পারবে। আমার মেয়েটা রাগী হলেও খুব ভালো মেয়ে। রিনা, দেখো আমি তোমার জন্য কি এনেছি, আমার নিজের হাতে বানানো। এ তুমি কি করলে রিনা? তোমার হাতের কোনো কিছুই আমি খাবো না, ক্ষুধায় মরে গেলেও না। আমি গরিবদের ঘৃণা করি। আমি তোমাকে কোনোদিন আমার স্বামী হিসাবে মেনে নেব না, কথাটা মনে রেখো। উফ, ভীষণ ক্ষুধা পেয়েছে। দেখি তো খাবার কিছু পাই কিনা। বাহ, খিচুড়ির স্বাদ তো চমৎকার। আমি কখনোই এমন মজার খিচুড়ি খাইনি। তুমি কি পাগল হয়ে গেছো? আমার এত সুন্দর ভাইচিকে একটা বাবুর্চির সাথে বিয়ে দিয়েছো? আমি থাকলে ওই বাবুর্চিকে এই বাড়ির ত্রিসীমানায় আসতে দিতাম না। শুধু শুধু চিৎকার করিস না। আমি যা করেছি রিনার ভালোর জন্যই করেছি। হ্যাঁ হ্যাঁ, মেয়েটাকে কেটে নদীতে ভাসিয়ে দিতে সেটা আরো বেশি ভালো ছিল। কাকা, আমি এই বিয়েতে একদম রাজি ছিলাম না। বাবা আমাকে জোর করে ওই বাবুর্চিটার সাথে বিয়ে দিয়েছে। ওই বাবুর্চির এত বড় সাহস, বামন হয়ে চাঁদে হাত দেয়? ভাইজান, তুমি নিজে গরিব পছন্দ করেছো আরেক গরিবকে। ওই বাবুর্চি তোমার মেয়েকে কি দিতে পারবে? আমি গরিব, রতনও গরিব। গরিব বলেই আমাদের মনটা বড়। তা না হলে বাবা আমাকে ব্যবসা করার জন্য যে টাকা দিয়েছিল, সেটা আমি নিজে কাজে না লাগিয়ে তোকে দিয়ে দিতাম না। না, এ মানে আজ তুই সেই টাকা দিয়ে ব্যবসা করে বড়লোক, আর আমি গরিব। রতনও আমার মতো গরিব, কিন্তু গরিব হলেও ওর মনটা অনেক বড়, তাই ও নিজে না খেয়ে খাবার অন্যের মুখে তুলে দেয়। কিন্তু এই গরিব ছেলের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ সৃষ্টিকর্তাই ভেবে রেখেছেন, সেটা তোর আর আমার না ভাবলেও চলবে। আমি যাচ্ছি, বাজারে রতন নতুন দোকান দিয়েছে, সেখানে যাওয়া প্রয়োজন। কাকা, এখন আমি কি করব? এই বাবুর্চিটার সাথে আমার সারা জীবন কাটাতে হবে। কাঁদিস না, আমি ব্যবস্থা করছি। এমন ব্যবস্থা করব এই ব্যাটা পুরো গায়েব হয়ে যাবে। আসুন আসুন, গরম গরম খিচুড়ি খেয়ে যান। এত কম টাকায় আর কোথাও খিচুড়ি পাবেন না। গরম গরম খিচুড়ি খেয়ে যান। কি রতন, বেচা বিক্রি কেমন চলছে? আরে বাবা, আপনি আসুন আসুন। এই পটলা জায়গা খালি করে দে, বাবা এসেছেন।
আমি বসবো না বাবা, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। জি বাবা, বলুন। তোমার খিচুড়ির অনেক সুনাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, তবে ব্যবসায়ের উন্নতির জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করতে হয়। বাজারে তো এখন নতুন সবজি উঠেছে, তুমি বাবা নতুন সবজির খিচুড়ি তৈরি করতে পারো। নতুন সবজির খিচুড়ি? হ্যাঁ, নতুন সবজির স্বাদই আলাদা, আর সেটা দিয়ে যদি খিচুড়ি তৈরি করা হয় তাহলে তো তা দারুণ হবে, কি বলো? আমি নিশ্চিত তোমার নতুন সবজির খিচুড়ি সবাই খুব পছন্দ করবে। গরিব বাবুর্চিটাকে যেভাবেই হোক খালাস করতে হবে। ব্যাটা আবার নতুন সবজির খিচুড়ি বানিয়ে খুব নাম কামাচ্ছে। রঘু ডাকাতকে দিয়ে ব্যাটাকে এমন শায়েস্তা করব। আপনিই ব্যবসায়ী আবেদ? চলুন, আমাদের আস্তানায় চলুন, আমাদের সর্দার আপনার জন্য অপেক্ষা করছেন। কে রে এই চিড়িয়া? সর্দার, ইনি ব্যবসায়ী আবেদ। ইনি তার ভাইজি জামাইকে খালাস করতে চান। আচ্ছা, নতুন সবজির খিচুড়ির বাবুর্চিকে মারতে চায় নাকি? হ্যাঁ, ওই বাবুর্চিটা আমার ভাইছির জীবন ধ্বংস করে দিচ্ছে। তোমরা ওর দোকান লুটপাট করবে, ওকেও মেরে ফেলবে। আমি তোমাদের অনেক টাকা দেব। আচ্ছা, বেশ ভালো। তবে আরো ভালো হয় যদি আমরা নিজেদের ইচ্ছে মতো কিছু পাই। বলো, তোমরা কি চাও? তোমার সব সম্পত্তি। মানে কি বলছো তুমি? ডাকাতের আস্তানায় এসছো, অত কথা মানায় না। এই বেটাকে বেঁধে রাখ। আরে আরে, এসব তোমরা কি করছো? আরে আমাকে ছেড়ে দাও। ডাকাতের আস্তানায় এসছো, তোমাকে একটু আদর আপ্যায়ন তো করতেই হয়। তোমাকে আটকে তোমার পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমার সম্পত্তি চাইবো, বুঝলে? না। এই, তোর আপ্যায়নের ব্যবস্থা কর। কি হয়েছে রিনা? কাঁদছো কেন? আমার কাকাকে ডাকাতরা আটকে রেখেছে। আমার কাকা। কেঁদো না, আমি দেখছি কি করা যায়। আমি যাব কাকাকে বাঁচাতে। সত্যি সত্যি তুমি যাবে? হ্যাঁ, আমি কাকাকে ফিরিয়ে নিয়ে আসব, তুমি চিন্তা করো না। এটাই তাহলে রঘু ডাকাতের আস্তানা? কিন্তু কাকা কোথায়? তাকে তো দেখছি না। এই, কে রে তুই? তোর এত বড় সাহস? তুই ডাকাতদের আস্তানায় এসেছিস? থামো থামো, আমি ব্যবসায়ী আবেদের বাড়ির লোক, রতন। ও, তুই ওই ব্যবসায়ীর বাড়ি থেকে এসেছিস? চল, আমাদের সর্দারের কাছে চল। রতন, তুমি এখানে? কাকা। এই চিড়িয়া, চুপ কর। সর্দার, এই সেই রতন বাবুর্চি, ব্যবসায়ীটার বাড়ির লোক। আরে তুই, তোকে তো আমি চিনি। কাকা, কাকাকে ছেড়ে দাও। কাকার কথা পরে ভাববি, তুই তো নিজের কথা ভাব। তুই এখানে এসেছিস জান নিয়ে পালাতে পারিস নাকি সেটাই আগে দেখ। কিন্তু আমার তো কোনো দোষ নেই, আমি কি করেছি? মুক্তিপণ না দিয়ে কাকাকে নিয়ে যেতে এসছিস, তোকেও খালাস করে দেব। না, আমাকে মেরো না। তুমি কি চাও বলো? তোর নতুন সবজির খিচুড়ির অনেক সুনাম শুনেছি। আমাদের তোর বিখ্যাত নতুন সবজির খিচুড়ি রান্না করে খাওয়া, তাহলেই তোকে ছেড়ে দেব। ঠিক আছে, খাওয়াবো, কিন্তু কাকাকেও ছাড়তে হবে। ছোকরা, নিজের চিন্তা কর, কাকার চিন্তা তোর করতে হবে না। কাকার চিন্তা বেশি হলে মুক্তিপণ হিসেবে তার সব সম্পত্তি আমাদের দিয়ে দে। খিচুড়ি রান্না করে
ওর বাড়িতে গিয়ে সবাইকে মুক্তিপণের ব্যবস্থা করতে বল। রতন, তুমি এত স্বার্থপর? খিচুড়ি রান্না শেষ হলে তুমি মুক্তি পেয়ে চলে যাবে? হায় টাকা, টাকার জন্য আজ আমাকে এমন বিপদে পড়তে হলো। এই চুপ কর, এই ওকে রান্নার জিনিস দেখিয়ে দে। বাহ, লোকে যে বলে এমনি এমনি বলে না, এত সুস্বাদু নতুন সবজির খিচুড়ি তো আসলে জাদু। হ্যাঁ সর্দার, এমন দারুণ খিচুড়ি জীবনে খাইনি। কিন্তু কিন্তু কেমন যেন লাগছে। আমারও। চলুন কাকা, পালাই। আমি খিচুড়িতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। তুমি তুমি আমার জন্য এত ঝুঁকি নিলে? আমি তোমাকে কত ছোট করেছি। এখন এসব বলার সময় না কাকা, জলদি বাড়ি চলুন। কাকা, বাবা, কাকা ফিরে এসেছে। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ ভাইজান, আমরা ঠিক আছি। রতন না থাকলে যে আজ কি হতো। কাকা, এটা তো আমার কর্তব্য ছিল। সাব্বাস রতন, আমি তো আগেই জানতাম রতনের মতো ছেলে হয় না। রিনা, আমি ভুল করেছি। ধন সম্পদ আসলে কিছুই না। আজ ধন সম্পদের জন্যই আমি বিপদে পড়েছিলাম। তুই আমার মতো ভুল করিস না মা। রতনের সাথে সুখে ঘর সংসার কর, তোর মঙ্গল হবে। হ্যাঁ কাকা, আমিও বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি আরে না না, তোমরা আমার পরিবার। তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করো না। হা হা হা, নতুন সবজি তাহলে শুধু খিচুড়ির স্বাদই বাড়ায় না, নতুন জীবনও দেয়।